হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে ডাল মে কুচ কালা হয়, ট্রাম্প বনাম মার্জারি টিলার গ্রিন, নেপথ্যের কারণে অ্যাবস্টেন ফাইল না অন্য কিছু, এই বিষয়টি আজকে আলোচনা করব। জমে উঠছে নিউ ইয়র্ক স্টেট গভর্নর নির্বাচন, এলাই স্টিফেনের পর ক্যাথি হকুলের বিরুদ্ধে আরেক রিপাবলিকান নাসাউ কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্ল্যাকম্যানের প্রার্থিতা ঘোষণা। সাবেক প্রধান বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশ খুব উত্তপ্ত অবস্থার মধ্যে আছে এবং সবাই জানতে চাচ্ছেন কি হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় আজ, দেশ জুড়ে নিরাপত্তা জোরদার। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব হাসান ফেরদৌস, বাংলাদেশ থেকে যুক্ত হবেন ব্যারিস্টার শামীম হায়দার, বাংলাদেশে যুক্ত হবেন ডক্টর প্রফেসর ABM শহীদুল ইসলাম, উনি মার্কেটিং ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, উনি যুক্ত হবেন, এবং ব্যারিস্টার শামীম হায়দার যিনি বাংলাদেশের একজন পলিটিশিয়ান, জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত। আর যুক্ত হবেন যেন ইব্রাহিম চৌধুরী খোকন এবং নাসিমা আহমেদ যিনি সাংবাদিক, বাংলাদেশ টেলিভিশনে উনি কাজ করেন, বাংলাদেশ চ্যানেল 9-এর সাংবাদিক, উনি আজকে আমাদের সাথে যুক্ত হবেন। আজকে থাকবে নিউজ আপডেট। যাই হোক, আজকে যে অতিথিদের নাম বলেছি আপনাদের, নিউজ যে কী কী সাবজেক্টে আলোচনা হবে সেটাও বলেছি। আজকে এরপরে আছে নিউজ আপডেট। নিউজ আপডেট জানাবেন আমাদের প্রিয় নাজমুল আহসান। আর ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। এনি কোয়েশ্চেন আপনারা ফেসবুকে আমাদের জানাবেন, কারণ সবার আমরা আসলে ফোন অন করে দিতে পারতাম, কিন্তু ফোন অন করলে এই প্রোগ্রামের যে দর্শক শ্রোতা যেভাবে ভিড় করেন তাতে এই ফোনের আনসার দেওয়া সম্ভব হবে না বলে আমরা ফোন অন করি না। বাট আপনারা যদি ফেসবুকে কোনো প্রশ্ন করেন তাহলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার নভেম্বর মাসের 16 তারিখ যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার কার্টেল ডি লস সলসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। এবং এই সন্ত্রাসী দলের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করার অজুহাতে হয়তোবা যুক্তরাষ্ট্র সেখানে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করেছে। ইতিমধ্যেই পৃথিবীর সবচেয়ে সর্বাধুনিক রণতরী যেটাকে বলা হয়, যেটি যুক্তরাষ্ট্রের, সেটি হচ্ছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড ফোর্ড, পারমাণবিক ক্ষমতা সম্পন্ন রণতরী এবং সর্বাধুনিক সারা বিশ্বের অবশ্য, সেটি এখন ক্যারিবিয়ান মহাসাগরে ভেনেজুয়েলা থেকে মাত্র কয়েক মাইল দূরে আছে। চাইলেই যে কোনো সময় সেখান থেকে, সেই রণতরী থেকে বিমান ভেনেজুয়েলায় আক্রমণ চালাতে পারে। এবং অনেকেই আশঙ্কা করছেন যে এই সন্ত্রাসী দল ঘোষণার মাধ্যমে হয়তো এই সন্ত্রাসী দলকে খুঁজে বের করার নিমিত্তই যুক্তরাষ্ট্র সেখানে ভেনেজুয়েলায় সামরিক অভিযান শুরু করতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প গত দিন কয়েক আগে জানিয়েছেন যে এতদিন তারা বিমান হামলার মাধ্যমে যে সমস্ত নৌকাগুলি ধ্বংস করেছেন মাদক পাচারের অভিযোগে, এবং এই পর্যন্ত প্রায় 80 জন সেই নৌকার আরোহীদের হত্যাও করা হয়েছে, তারা নিহত হয়েছেন বিমান আক্রমণে, কিন্তু সেটি তেমন ফল দিচ্ছে না। এটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্য। আর তিনি সেগুলিতে তেমন কোনো লাভবান হচ্ছে না। বেশ কয়েক বছর ধরেই, গত কয়েক প্রেসিডেন্টের আমলেই এই কাজগুলো করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং সামরিক বাহিনী, বিমান বাহিনী, কিন্তু যুক্তরাষ্ট্রের মাদক পাচার কখনো বন্ধ হয়নি ভেনিজুয়েলা থেকে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়টি নিষ্পত্তি করতে চান এবং সেই জন্যই যেখানে জেরাল্ড আর ফোর্ড পৃথিবীর সবচেয়ে সর্বাধুনিক যুদ্ধ জাহাজ, যেটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং পারমাণবিক শক্তি সম্পন্ন, পারমাণবিক শক্তির মাধ্যমে আঘাত আনতে সক্ষম, সেই জাহাজটি সেখানে এখন নোঙর করা আছে। তবে অপেক্ষা করতে হবে আগামী দিন কয়েকের জন্য প্রেসিডেন্ট এবং পেন্টাগন কোন দিকে অগ্রসর হয়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট আগামী দিন কয়েকের মধ্যে একাধিক সিদ্ধান্ত দিতে যাচ্ছে, যেগুলি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক, নাগরিক জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে। এবং তার মধ্যে প্রথম যেটি তারা হয়তোবা দিবে সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প, তার কাছে কোনো ক্ষমতা আছে কিনা যুক্তরাষ্ট্রের সংবিধানে, যে ক্ষমতা বলে তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই আমেরিকানদের বিরুদ্ধে আমেরিকান সৈন্যবাহিনীকে, সামরিক বাহিনীকে ব্যবহার করতে পারেন কিনা। এই মামলাটি অবশ্য স্টেট অফ ইলিনয়ের দায়ের করা মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে ঠেকেছে।
এবং সুপ্রিম কোর্ট আগামী দিন কয়েকের মধ্যে এই বিষয়ে রায় দেবে যে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি শৃঙ্খলা রক্ষার নামে বিভিন্ন শহরে যেভাবে ফেডারেল বাহিনীকে পাঠাচ্ছেন সেটি যুক্তরাষ্ট্রের সংবিধান সম্মত কিনা কিংবা প্রেসিডেন্টের ক্ষমতার আওতায় পড়ে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে যাচ্ছে সুপ্রিম কোর্ট। তবে এই সিদ্ধান্ত দেবার আগে সুপ্রিম কোর্টে যে শুনানি অনুষ্ঠিত হয়েছে সেই শুনানির তাৎপর্য এবং বিশ্লেষণ দিয়ে বিভিন্ন আইন বিশেষজ্ঞরা বলেছেন যে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে সেই ক্ষমতা নাও দিতে পারেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রেরই ব্যবহার করার সিদ্ধান্ত প্রেসিডেন্ট হয়তোবা নাও পেতে পারেন সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্র সংবিধানের ইন্টারপ্রিটেশন অনুযায়ী। যাই হোক, সেটি আমাদের অপেক্ষায় থাকতে হবে। আরেকটি দ্বিতীয় সিদ্ধান্ত যেটি আছে সেটি হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব প্রদানের যে সিদ্ধান্ত, যে বিষয়টি যুক্তরাষ্ট্র সংবিধানে সংযুক্ত রয়েছে 14তম সংশোধনীর আওতায়, খুব সম্ভবত, যদি আমি মনে করতে ঠিক রাখতে পারি, সেই বিষয়টিকে প্রেসিডেন্ট ট্রাম্প ভিন্নভাবে উপস্থাপন করার মাধ্যমে যারা নাগরিকত্ব বিধিটি পরিবর্তন করার চেষ্টা করছেন। এই নিয়ে প্রায় 100 বছরের আগে একটি মামলা দায়ের করা হয়েছিল, সর্বশেষ মামলা যেটি সুপ্রিম কোর্টে, এবং সেই মামলায় তৎকালীন সুপ্রিম কোর্ট প্রায় 100 বছরের আগে যে সুপ্রিম কোর্ট ছিল যুক্তরাষ্ট্রে, সেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রেসিডেন্ট এককভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রদানের বিষয়টি পরিবর্তনও করতে পারেন না, সংযোজনও করতে পারেন না, পরিবর্তন কিংবা কোন রকম পরিবর্তন করতে পারেন না। সেটি রায় দিয়েছিল 100 বছর আগে। এখন বর্তমান যে সুপ্রিম কোর্ট রয়েছে, অনেকেই আশঙ্কা করছেন যেহেতু সুপ্রিম কোর্টে রিপাবলিকান প্রেসিডেন্টের মনোনীত বিচারপতিদের সংখ্যা বেশি এবং তারা অনেকটাই রক্ষণশীল। প্রায় 6 জন বিচারপতি রক্ষণশীল, 3 জন হচ্ছেন উদারনৈতিক হিসাবে ধরা হয়, যাদেরকে ডেমোক্রেটিক প্রেসিডেন্টরা মনোনয়ন দিয়েছেন। অতএব এটি খুবই একটি সেন্সিটিভ রায় হতে পারে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের বিধিটি পরিবর্তন করতে যাচ্ছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করার জন্য পিতা কিংবা মাতা যে সন্তান জন্ম নেবে যুক্তরাষ্ট্রের মাটিতে, তার একজন অন্তত যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা হতে হবে। যুক্তরাষ্ট্রের কোনো ভিসায় আগত কিংবা অন্য কোনো ক্যাটাগরিতে এসেছেন, যুক্তরাষ্ট্রে রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদের সন্ততিরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করতে পারেন না যদি না অন্তত তাদের বাবা মাদের একজন যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা, গ্রিন কার্ড ধারী কিংবা নাগরিক হন। কিন্তু যুক্তরাষ্ট্রের সংবিধানের যে ইন্টারপ্রিটেশনটা 100 বছর আগে করা হয়েছিল সুপ্রিম কোর্টে, তাতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের মাটিতে যে কেউ জন্মগ্রহণ করলে তিনি তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন। তার বাবা মার স্ট্যাটাসটি সন্তানের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কোনো বিবেচ্য বিষয় নয়। প্রেসিডেন্ট ট্রাম্প এটি পরিবর্তনের চেষ্টা করছেন এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টি এখন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সুপ্রিম কোর্ট, এবং এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হবে যদি সুপ্রিম কোর্ট এই বিষয়ে আগামী দিন কয়েকের মধ্যে একটি সিদ্ধান্ত প্রদান করে। আশা করা হচ্ছে যে তারা এই বিষয়ে একটি সিদ্ধান্ত আগামী দিন কয়েকের মধ্যে, দুটি বিষয়ে সিদ্ধান্ত দিতে, একটু আগে বললাম যে প্রেসিডেন্ট ট্রাম্প আভ্যন্তরীণ ভাবে, ডোমেস্টিক ভাবে, অর্থাৎ স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের ব্যবহার করতে পারেন কিনা, সেই অধিকার তার রয়েছে কিনা সেই বিষয়ে, এবং নাগরিকত্ব পরিবর্তনের যে বিধিটি তিনি সংশোধন করতে চান সেটি তার অধিকার রয়েছে কিনা, দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় আগামী দিন কয়েকের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে পাওয়া যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল আবারও বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের যারা একটি নির্দিষ্ট আয় করেন তাদের $2,000 যে ট্যারিফ থেকে যে আয় হয়েছে সেটি তিনি দিতে চান। তবে তিনি এতদিন পর্যন্ত সময়সীমা নির্দিষ্ট করে কিছু বলেননি। গতকালই তিনি প্রথম বলেছেন যে ক্রিসমাস মৌসুমে, অর্থাৎ ক্রিসমাসের শপিং মৌসুমে তিনি আশা করছেন যে যুক্তরাষ্ট্রের নাগরিক একটি নির্দিষ্ট পরিমাণ আয়ের সীমার মধ্যে যারা থাকবেন, সাধারণত বলা হচ্ছে যারা $1,00,000 কিংবা তার চাইতে কম আয় করে থাকেন পারিবারিক ভাবে, তাদেরকে তিনি $2,000 ট্যারিফ থেকে যে আয় করেছে যুক্তরাষ্ট্র সেটি সেখান থেকে প্রদান করবেন $2,000। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্য অনুযায়ী যদিও ট্রেজারি ডিপার্টমেন্ট কিংবা অন্য কোনো ডিপার্টমেন্টে তিনি এই বিষয়ে কোনো নোটিশও এখনো পাঠাননি, কিংবা ওই সমস্ত বিভাগ থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প শুধু তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় শুক্রবার রাতে উল্লেখ করেছেন যে তিনি খুব সিরিয়াস $2,000 দেবার ব্যাপারে,
এবং তিনি মনে করছেন যে ক্রিসমাস মৌসুমে, ক্রিসমাসের ছুটির সময়, ক্রিসমাস শপিং সিজনে, মৌসুমে এই অর্থ আমেরিকানরা পাবে না। আমরা অপেক্ষায় থাকি, তবে এই বিষয়ে এখনো পর্যন্ত ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে কোনো বিবৃতি কিংবা কোনো অপর কোনো এডিশনাল তথ্য দেওয়া হয়নি। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, এবার নিউ ইয়র্ক সিটির খবরে মেয়র ইলেক্ট মামদানি, অর্থাৎ পরবর্তী মেয়র নিউ ইয়র্কের মামদানি, তিনি জোহরান মামদানি, তিনি আজকে নিউ ইয়র্কের পুলিশ কমিশনার, এনওয়াইপিডি যিনি কমিশনার রয়েছেন, জেসিকা টিসের সাথে কথা বলেছেন। এবং তাদের কথা যে প্রায় ঘন্টা দুয়েকেরও বেশি সময় তারা কাটান একসাথে, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তারা মত বিনিময় করেন। এবং মত বিনিময় শেষ হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জোহরান মামদানি যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে তিনি খুব কনফিডেন্ট, তিনি খুব নিশ্চিত জেসিকা টিসের কাজকর্ম এবং পুলিশ বিভাগ পরিচালনা করার ব্যাপারে, সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই। তবে জেসিকা টেস্ট তার যে আমন্ত্রণ, সেটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন কিনা, কিংবা জোহরান মামদানি জেসিকা টিসকে পুনরায় পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করতে চেয়েছেন, কিংবা নতুন ভাবে কোনো অফার দিয়েছেন কিনা, সেই বিষয়ে দুইজনের কেউই কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে যে জেসিকা টিসকে অব্যাহত রাখার ব্যাপারে জোহরান মামদানি তার নিজের দলের নীতি নির্ধারকদের, অর্থাৎ পলিসি নির্ধারকদের কয়েকজনের কাছ থেকে বাধার সম্মুখীন হচ্ছেন। এবং এই বিষয়টাতে অবশ্য জোহরান মামদানি এখনো কোনো মন্তব্য করেনি, তিনি স্বীকারও করেননি যে তিনি বাধার সম্মুখীন হচ্ছেন। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে যে মেয়র এরিক অ্যাডামসের যে পুলিশ বিভাগে দায়িত্ব পালন করেছেন, যদিও জেসিকা টিস নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে নেতৃত্ব, পরিস্থিতি উন্নয়নের ব্যাপারে নেতৃত্ব দানের ক্ষেত্রে অনেকটাই সফল হয়েছেন, এবং তার সে সাফল্যের কথা স্বীকারও করেছেন জোহরান মামদানি। কিন্তু শেষ পর্যন্ত তিনি তাকে পুনর্নিয়োগ দিবেন কিনা, সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম, সেটি হচ্ছে যে জেসিকা টিস 2024 সালে আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেছেন, নিউ ইয়র্ক সিটির শেষ দিকে প্রায়। তার কারণ হচ্ছে সেই সময় একসাথে পরপর দুইজন পুলিশ কমিশনার পদত্যাগ করেন, মেয়র এরিক অ্যাডামসের প্রশাসন ছেড়ে চলে যান। তখনই তৎকালীন স্যানিটেশন কমিশনারের দায়িত্ব পালনকারী জেসিকা টিসকে, যিনি নিউ ইয়র্ক সিটির অত্যন্ত ধনাঢ্য পরিবারের সন্তান, টিস ফ্যামিলির সন্তান, আপনারা জানেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি সহ আরো কয়েকটি দাতব্য প্রতিষ্ঠান, শিক্ষা এবং হসপিটাল নির্মাণের ক্ষেত্রে টিস ফ্যামিলির যথেষ্ট অবদান রয়েছে। সেই টিস ফ্যামিলির গর্বিত সন্তান জেসিকা টিস, যিনি এখন নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার দায়িত্ব পালন করছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে মেয়র পরবর্তী মেয়র যে প্রস্তাব করেছেন যে নিউ ইয়র্ক সিটির চাইল্ড কেয়ার ফ্যাসিলিটি প্রদান করার জন্য 6 মাসের বয়স থেকে 5 বছর বয়স্কদের জন্য চাইল্ড কেয়ার যে সেবা তিনি উন্মুক্ত করবেন সকল নিউ ইয়র্কবাসীর জন্য। সেই প্রকল্পে যে অর্থ যোগানের প্রয়োজন হবে, সেই অর্থ নিউ ইয়র্ক সিটি ট্যাক্স বৃদ্ধি করে 2% কর্পোরেট ট্যাক্স, যেটি এখন 50% রয়েছে, সেটি 2% বৃদ্ধি করে তার অর্থ যোগান দেওয়ার চেষ্টা করা হবে। এবং এই ব্যাপারে গত 2 দিন ধরে অন্তত দেখা যাচ্ছে যে কিছুটা সমর্থন গভর্নর ক্যাথি হকুলের রয়েছে, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে সমর্থন করছেন সেই ট্যাক্স বৃদ্ধির প্রস্তাব, সেটি এখনো ঘোষণা করেননি। তবে তিনি আকারে ইঙ্গিতে এবং বিভিন্ন পর্যায়ে ইঙ্গিত দিয়েছেন যে তিনি সেই ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবটি বিবেচনা করতে পারেন। সেটি নিউ ইয়র্ক সিটির জন্য, নিউ ইয়র্ক সিটির অর্থনৈতিক কর্মকাণ্ড এবং নিউ ইয়র্ক সিটির আর্থিক উন্নয়নের জন্য সুইসাইড, অর্থাৎ আত্মঘাতী একটি সিদ্ধান্ত হতে পারে। এবং এই মন্তব্যটি গভর্নর হকুলকে সতর্ক করে দিয়ে মন্তব্য করেছেন যিনি এটি। এবং যদি গভর্নর হকুল শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত গ্রহণ করেন, যিনি ট্যাক্স বাড়াবেন, বৃদ্ধি করবেন, তাহলে এটি নিউ ইয়র্ক সিটির পার্শ্ববর্তী শহর নিউ জার্সির কয়েকটি শহর, বিশেষ করে জার্সি সিটির জন্য অত্যন্ত অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে। কারণ নিউ ইয়র্ক সিটির নদীর ওপারে অনেক ব্যবসা প্রতিষ্ঠান মুভ হয়ে যেতে পারে, স্থানান্তরিত হতে পারে, এবং সেক্ষেত্রে নিউ ইয়র্ক সিটি অনেক ট্যাক্সের অর্থ হারাতেও পারে। এই মন্তব্যটি যিনি করেছেন তিনি হচ্ছেন নিউ জার্সি সিটির মেয়র স্টিভেন ফুলক।
তিনি একই সাথে জার্সি সিটির মেয়র এবং আগামী বছর থেকে তিনি পার্টনারশিপ ফর নিউ ইয়র্ক সিটি যে একটি ব্যবসায়িক গ্রুপ রয়েছে তার প্রধান নির্বাহীও। জার্সি সিটির মেয়রও দায়িত্ব পালন করছেন এবং পার্টনারশিপ ফর নিউ ইয়র্ক, একটি নিউ ইয়র্ক সিটিতে একটি বড় ব্যবসায়ী সংগঠন, তারও তিনি প্রধান নির্বাহী দায়িত্ব পালন করছেন। তিনি এই মন্তব্যটি করেছেন। যদিও তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটির কর্পোরেট ট্যাক্স বৃদ্ধি করার এবং তারা যদি নিউ শহর জার্সি সিটি মুভ করে সেটি তার সিটির জন্য অনেক ভালো, কিন্তু তিনি মনে করেন যে এটি নিউ ইয়র্ক সিটির জন্য একটি সুদূর প্রসারী আত্মঘাতী সিদ্ধান্ত। আর পরবর্তীতে অবশ্য এবং তিনি এমনও বলেছেন যে এতে যারা চাকরির সুযোগ সৃষ্টি করে থাকেন ব্যবসার মাধ্যমে তারা নিরুৎসাহিত হবেন, এবং তিনি নিশ্চিত যে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে, বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রকার চাকরির সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে অগ্রসর হবে না। তারা অন্যত্র জায়গা খোঁজার চেষ্টা করবেন যেখানে তারা ব্যবসা সম্প্রসারণ করতে পারে। সেক্ষেত্রে নিউ ইয়র্ক সিটি কিছুটা অর্থনৈতিকভাবে দুর্বলতা হতে পারে এবং চাপের মধ্যেও পড়তে পারে। সুখবর রয়েছে, মেয়র ইলেক্ট অর্থাৎ পরবর্তী মেয়র জোহরান মামদানির নিকট থেকে তিনি প্রায় 10 দিন আগে বলা যায় যে আবেদন করেছিলেন নিউ ইয়র্কবাসীর কাছে $1 মিলিয়ন একটি তহবিল তার ট্রানজিশন টিমের জন্য গঠন করার জন্য। সেটি সম্পূর্ণ অর্জিত হয়েছে। তিনি গতকাল ঘোষণা দিয়েছেন যে $1 মিলিয়ন জমা পড়েছে তার ট্রানজিশন টিম তহবিলে, এবং তিনি নতুন করে আর কোনো ডোনেশন এখন চাচ্ছেন না, কারণ $1 মিলিয়নই তার প্রয়োজন স্মুথ এবং স্বচ্ছ পরিচ্ছন্ন এবং নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের জন্য। জানুয়ারি 1 তারিখ শপথ গ্রহণের মাধ্যমে জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটি প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করবেন, এবং সে পর্যন্ত নিউ ইয়র্ক সিটি ট্রানজিশন টিমকে চলমান রাখার জন্য যে অর্থের প্রয়োজন $1 মিলিয়ন তারা হিসাব করেছিলেন, সেই অর্থটি তারা সংগ্রহ করতে পেরেছেন মাত্র 10 দিনে। শেষ করছি, আপনাদের অনেকেই যারা যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন এবং যারা আইফোন ব্যবহার করেন তাদের জন্য অত্যন্ত একটি সুখবর। যেটি হচ্ছে যে যাদের আমেরিকান পাসপোর্ট রয়েছে তারা তাদের সেই পাসপোর্টের বিভিন্ন তথ্য এখন ডিজিটাইজ করতে পারেন, অর্থাৎ তারা আইফোনে সেটি রাখতে পারেন। আইফোনের সর্বশেষ যে সফটওয়্যার আপডেট 26.2, যারা এই আপডেটটি করেছেন তারা আইফোনে তাদের পাসপোর্টটি রাখতে পারবেন, এবং এই ডিজিটাল আইডির মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের 250টি বিমানবন্দরে সেটি ব্যবহার করতে পারেন, এবং সেটি অটোমেটিক্যালি একটি রিয়েল আইডি। তবে সেই ডিজিটাল আইডি ব্যবহার করে আন্তর্জাতিক রুটে চলাচল করা যাবে না, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট প্রয়োজন হবে। এবং ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে যদিও আপল ওয়ালেটের মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা যারা 26.2 সফটওয়্যার ব্যবহার করেন তারা এটি ব্যবহার করতে পারবেন, তবে সতর্কতামূলক ভাবে তারা যেন অন্য একটি আইডি, সেটি স্টেরো আইডি হতে পারে, রিয়েল আইডি হতে পারে, এমনকি পাসপোর্ট হতে পারে, সাথে রাখেন। তবে যুক্তরাষ্ট্রের 250টি কিওস্কে, বিমানবন্দরের কিওস্কে এখন থেকে পাসপোর্টে যে ডিজিটাল আইডি সংযুক্ত করা হবে সেটি গ্রহণ করা হবে, এবং এই ডিজিটাল আইডি সংযুক্ত করা খুবই সহজ। আমিও করেছি ইতিমধ্যেই, এবং মাত্র কয়েক মিনিট সময় হয়। যাদের সময় আছে, সুযোগ আছে, তারা এটা করে নেবেন। এটি একটি ফিজিক্যাল ডেফিনেটলি গুরুত্বপূর্ণ একটা আইডি, ডিজিটাল আইডি। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকেন। Thank you, Nazmul Hasan. Thank you so much. Let's see what happening in Bangladesh. আপনারা আজকে আমাদের সাথে এখন যুক্ত আছেন প্রফেসর ABM শহীদুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটি। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন জাতীয় পার্টি হিসাবে। আপনি বাংলাদেশের সার্বিক এই যে সিচুয়েশন এবং শেখ হাসিনার রায়, শেখ হাসিনার অবস্থান, সরকারের অবস্থান, সবকিছু কিভাবে মূল্যায়ন করছেন? অসংখ্য ধন্যবাদ টাইম এক্সক্লুসিভ মিডিয়াকে। আসলে বিচারের সম্মুখীন তো অপরাধীদের হতেই হবে, সেটা যে দলেরই হোক এবং দলভুক্ত হোক বা দল বহির্ভূত হোক। আমরা বাংলাদেশের সার্বিক ব্যবস্থাকে যদি চিন্তা করি, স্বাধীনতার পর থেকেই আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন আছে। এই বিচার ব্যবস্থা যদি সঠিকভাবে চলে তাহলে বাংলাদেশের সমস্যা অনেকাংশেই কমে যেত, কিন্তু সেই বিচার ব্যবস্থা সঠিকভাবে তেমন হয়নি বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আইনের শাসন সবসময় একটা দেশকে
সুষ্ঠু এবং সুশৃঙ্খল ভাবে পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করে বা যথেষ্ট শক্তি যোগায়। একজন অপরাধী তখনই নিবৃত্ত হবে যদি সে জানে যে অপরাধ করলে তার শাস্তি হবে। কাজেই প্রাক্তন প্রধানমন্ত্রীর যে বিচার প্রক্রিয়া আমরা সবাই জানি, এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয়েছে এবং আমি বিশ্বাস করি যে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করেই আজকে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণা হবে। আমরা সবাই জানি জুলাই বিপ্লবে যে ঘটনাগুলো ঘটেছে কোন অবস্থা সেগুলো আমাদের কারো কাম্য ছিল না। কারণ আমরা কখনোই চাই না কোন দল ক্ষমতায় থাকলো, কে প্রধানমন্ত্রী থাকলেন বা কে প্রশাসক হলেন, সেটা আমাদের কাছে মুখ্য নয়। মূল মুখ্য বিষয় হলো যে জনগণের আইনের শাসন আছে কিনা, জনগণ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারছে কিনা, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে কিনা। কাজেই আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ডই পৃথিবীর কোনো দেশেই গ্রহণযোগ্য নয়। কাজেই অপরাধীকে আইনের আওতায় আসতে হবে এবং সেই লক্ষ্যেই আজকের রায় ঘোষণা হবে। এবং অবশ্যই একটি রায় ঘোষণার পরে যিনি শাস্তি পাবেন বা যার বিরুদ্ধে রায় হবে ওনার অ্যাপিল করার সুযোগ আছে। তবে এটা ঠিক, যদি যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে ওনারা যদি দেশে থাকতেন, নিজেরা নিজেদের বক্তব্য পেশ করতে পারতেন, তাহলে হয়তো বিষয়টি আরো ভালো হতো। কিন্তু যেহেতু ওনারা অনুপস্থিত এবং বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড গত কিছুদিন যাবতই দেশে চলছে, স্পেশালি 13 তারিখের আগে কয়েকদিন খুবই সমস্যা ছিল, জনগণ রাস্তাঘাটে বের হতে পারেনি এবং আজকেও হয়তো দেখা যাবে যে গাড়ি ঘোড়ার সংখ্যা অনেক কমে গেছে, কারণ গত রাতে 8টি জায়গায় পেট্রোল বোমা হামলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আগুন ধরানোর চেষ্টা করা হয়েছে। তো আমরা চাই না যে দেশ অস্থিরতায় ভরে উঠুক, কোন একটি বিষয় নিয়ে দেশের মানুষ উৎকণ্ঠায় থাকুক। বাট যদি আইন প্রক্রিয়া সুষ্ঠুভাবে হয়, যিনি অপরাধী তিনি শাস্তি পান, সেটি আমাদের কাম্য। এবং উনি যদি মনে করেন যে ওনার বিরুদ্ধে যে রায় ঘোষণা হয়েছে সেটা সঠিক হয়নি, উনি সঠিক বিচার পাননি, তাহলে উনিও যেন আইনি প্রক্রিয়ায় যান। আমরা যেন আইনের বিষয়টা আইনের মধ্যেই রাখি, জনগণের জানমালের ক্ষতি করে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি অনুরোধ যে কোন রকম উস্কানিমূলক বক্তব্য এবং আদালতের রায়ের যেখানে হবে সেই ব্যাপারে আগেই কোনো কমেন্ট না করা বা প্রভাবিত না করার চেষ্টা করা, যাতে দেশ এবং সারা পৃথিবী। যিনি আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার, আপনি তো একজন লয়ার হিসেবে আপনাকে জানতে চাই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তার মধ্যে আছে যে 5টি অভিযোগ: উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া হলের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার নির্দেশ, রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যার নির্দেশ, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করার নির্দেশ। এই একজন লয়ার হিসাবে আপনি যদিও পলিটিক্স করেন, বাট আমি ওই পলিটিক্সে যাচ্ছি না, বিং এ লয়ার এই অভিযোগগুলিকে আপনি কিভাবে দেখছেন এবং বিচারের যে প্রক্রিয়া এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা তো বিচারের প্রক্রিয়া নিয়ে আসলে কথা বলা খুব ঝুঁকিপূর্ণ, কারণ এটা কন্টেম্প অফ কোর্ট হতে পারে বা বিচার প্রক্রিয়া ইন্টারফারেন্স হতে পারে। যে কারণে গতকালকে শাহবাগে মশাল মিছিল হয়েছে, এই মশাল মিছিলটা নিষ্প্রয়োজন ছিল। এটা এক ধরনের বিচার বিভাগের উপর চাপ প্রয়োগ করা বা বিচার একটা চাপ অনুভব করতে পারে। এর আগেও যখন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে মামলা হতো তখন শাহবাগের একটা মুভমেন্ট হয়েছিল, সেটার বিরুদ্ধে আমরা বলেছিলাম যে বিচারিক প্রক্রিয়ার সময় রাজপথে প্রেশার ক্রিয়েট করা কোনো পক্ষই ঠিক না। শেখ হাসিনার অ্যাবসেন্সিয়া ট্রায়াল হচ্ছে, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। তো আমরা যখন শেখ হাসিনা পলাতক হয়ে গেলেন, দেশ থেকে আওয়ামী লীগের পতন হলো,
গত বছর আগস্টের 5 তারিখে, অ্যাজ অফ টুডে তখন পর্যন্ত কিন্তু যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে অ্যাবসেন্সিয়া ট্রায়ালের কোনো বিধান ছিল না। এবং আমার ধারণা পৃথিবীতে যতগুলো ওয়ার ক্রাইমস অথবা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির ট্রায়াল হয়েছে, সাদ্দাম হোসেন বলেন বা অন্য যারা বলেন, সবারই কারোই কিন্তু আসলে ঠিক এই ধরনের অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়নি। তো অ্যাবসেন্সিয়া ট্রায়ালের বিধানটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে শেখ হাসিনা এবং অন্যান্য পলাতকদের মাথায় রেখে। অন্যান্য আইনের ক্ষেত্রে এটা কিন্তু ইল্লিগাল, আনকনস্টিটিউশনাল, যে আপনি কাউকে বিচার করার জন্য ঘটনা যখন ঘটেছে, অপরাধ যখন ঘটেছে, তখনকার বিদ্যমান ল না করে পরবর্তীতে আইন পরিবর্তন করে তার আগের ঘটনার বিচার করলেন। এটাকে আমরা বলি প্রোটেকশন ফ্রম এক্স পোস্ট ফ্যাক্টো ল। এটা ইংল্যান্ডের 800 বছরের আন্দোলনের ফসল। ইউকেতেও আছে, ইংল্যান্ডেও আছে। তবে ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল, ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে এটা ব্যতিক্রম ঘটে। এটাও তো এই ব্যতিক্রম হয়েছে। অন্য কোনো আইন হলে আইনটা অসাংবিধানিক হতো। আরেকটি হচ্ছে, একটি বিচার হচ্ছে, একটি রায় হবে, এটা কিন্তু খুব নর্মাল। এত বড় একটি ঘটনা ঘটেছে, এত বড় একটি রিজিম চেঞ্জ হয়ে গেছে, রিজিমের পতন হয়েছে, এত মানুষ 16 বছর ছিল, তার মধ্যে 11 বছর খুব প্রশ্নবোধক ভাবে আওয়ামী লীগ ছিল, 14 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত। তারপরে তো জনরোষ থাকবে, জনক্ষোভ থাকবে, এই জন্য অনেক আগুন দেওয়া হয়েছে। 32 নম্বরে আগুন দেওয়া হয়েছে, যেটা আসলে আমি কখনো পক্ষপাতী না। 32 নম্বরে আগুন কেন দেওয়া হলো? নাও, এই রায়ের পরে যেটা হতে পারে সেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে তীব্র রাগ, ক্ষোভ, ক্রোধ ছিল, এটা অনেকেরই শান্ত হতে পারে। যে একটা রায় হয়েছে, রায় কি হতে পারে এটা প্রেডিক্ট করা খুব মুশকিল। তবে যেহেতু অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছে এবং সাক্ষীরা ছিল, রেকর্ড ফোন কল পাওয়া গেছে, বলা হয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ফোন কলের ভিত্তিতে কিন্তু আপনি একটি নর্মাল মার্ডার, নর্মাল অপরাধে বিচার করতে পারবেন না, কিন্তু ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে পারবেন। এই কারণে যে সেখানে আপনি হেয়ার্স এভিডেন্স ছাড়াও এভিডেন্স নিতে পারবেন। দ্যাট বিং দ্য কেস, আমি মনে করি রায়ের মাধ্যমে একটা নতুন যুগেরও সূচনা হতে পারে। যে সবাই শান্ত হলো, যে আওয়ামী লীগের বিচার হলো বা আওয়ামী লীগের সভানেত্রী একটা রায় হলো, এরপরে কি হবে? এরপরে এর পরটা চিন্তা করতে হবে, যে একটা শান্ত করে দেশটাকে বাঁচাতে হবে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে, আগে দেখেছি আমরা, বেশ শক্তিশালী, আমরা বলি না বলি, তারা ব্যাপারটাকে রাজপথে নেওয়ার চেষ্টা করবে। তো তাদেরকেও সংযত থাকতে হবে, এর মধ্যখান থেকে একটা সমঝোতা বেরিয়ে আসতে হবে। কারণ আওয়ামী লীগ যদি রাজপথে থাকে এবং জামাত, এনসিপি, বিএনপি যদি তাদেরকে দমন করে, তাহলে কিন্তু দেশে একটা ছোটখাটো গৃহযুদ্ধ হয়ে যেতে পারে। এবং অতীত ইতিহাস বলে আওয়ামী লীগ যতবার ক্ষমতার বাইরে গেছে, তারা এই গৃহযুদ্ধ আন্দোলন এগুলো করে করে ফিরে আসছে, যদিও এখন প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তো জিয়াউর রহমানও আওয়ামী লীগকে নিয়ে ভোট করেছিল, এরশাদ স্যারও করেছিল। 15ই ফেব্রুয়ারি ভোটটা আওয়ামী লীগকে ছাড়া হয়েছিল, সেই ভোটটা কিন্তু সরকার অল্প কয়েকদিন ছিল। তো সেটার ক্ষেত্রে আমি মনে করি যে একটা সমঝোতা, একটা দেশ বাঁচানোর পরিকল্পনা, একটা প্যাসিফিকেশন এখন দরকার। এখন শেখ হাসিনার যদি যাবজ্জীবন হয়, তাহলে সরকার আপিল করতে পারে। এই অ্যামেন্ডমেন্টটাও আওয়ামী লীগের আমলে আনা হয়েছিল অন্যায়ভাবে। কাদের মোল্লার যখন যাবজ্জীবন দেয়া হলো, তখন কাদের মোল্লার ফাঁসি নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ অ্যামেন্ডমেন্ট করে এই ডেথ পেনাল্টি আপিলের বিধান নিয়ে আসলো। যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের বিরুদ্ধে সরকার আপিল করতে পারবে, যেতে পারে, আই এম নট শিওর। নাও, এখানে একটা প্রবলেম হয়ে গেল, যেহেতু অ্যাবসেন্সিয়া আপিল করতে পারবে না। আমাদের আগের যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল রায়গুলো হয়েছিল, সবাই কিন্তু আপিল করেছিল, অ্যাপিলেট ডিভিশন সর্বোচ্চ আদালত থেকে রায় দিয়েছিল। এবং একজন মহান বিচারপতি, জাস্টিস ওয়াহাব মিয়া, উনি কিন্তু ওই সময় ডিসেন্ডিং জাজমেন্ট দিয়েছিলেন কোন সাইদি সাহেবের মামলায় বা আরেকটি মামলায়, যে এখানে কনভিকশন হবে না। কত সাহসী একটি জাজমেন্ট উনি দিয়েছিলেন। এবং আমরা তখন কোর্টপাড়ায় বলেছিলাম যে ওনার অবস্থা জাস্টিস খান্নার মতো হবে। জাস্টিস খান্নাকে একটা রায় দেওয়ার কারণে ইন্দিরা গান্ধী চিফ জাস্টিস করেনি। ওয়াহাব মিয়া অসাধারণ জাজ হওয়া সত্ত্বেও, যেহেতু যুদ্ধাপরাধীর মামলায় উনি ডিসেন্ডিং জাজমেন্ট দিয়েছেন, ওনারও চিফ জাস্টিস হবে না। উনি কিছুদিন অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন, পূর্ণাঙ্গ চিফ জাস্টিস আওয়ামী লীগ তাকে করেনি। উনি পরে আর রিজাইন করেন, কিন্তু রিজাইনকেশনটা একসেপ্ট হয় না, উনি বাকি টেনুর ছুটিতে কাটিয়েছিলেন। তো যুদ্ধাপরাধীর রায়টা, আরেকটা সমস্যা আছে এখানে, সেটা হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ সাহেব বলেছেন তারা প্র্যাকটিক্যালি রিজিম চেঞ্জ অপারেশন করেছে। এটা এটা মাহফুজও বলেছেন। এবং তারা বলেছেন অস্ত্র ছিল, অস্ত্র আসবে। তো এইখানে কিন্তু একটা প্রশ্ন আসবে, এই যে অস্ত্র ছিল, অস্ত্র আসবে, এই অস্ত্রগুলো গেল কোথায়? এবং কোনো একটা সময় আওয়ামী লীগ বলবে যে এই কাজগুলো সবই ছিল বা অনেকগুলোই ছিল রিয়াকশন, মানে অ্যাটাক হয়েছে, তারা কাউন্টার অ্যাটাক করেছে। বাট ফ্যাক্ট রিমেইন, 14 সাল থেকে 24 পর্যন্ত দেশ স্বাভাবিকভাবে চলে নাই। ফ্যাক্ট রিমেইন, সে সময় গুম হয়েছে, হত্যা হয়েছে, পুলিশ সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। তো সেটার বিচার হওয়া উচিত।
ন্যায় বিচার হওয়া উচিত। এই মামলাটা যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল না হয়ে অন্য ট্রাইব্যুনালও তো হতে পারতো, একই মামলা, মার্ডার কেস বা অন্য কিছু। তো সেক্ষেত্রে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে করা হয়েছে কারণ সেখানে এভিডেন্স, ল অফ এভিডেন্স রিল্যাক্সড। শেখ হাসিনা ডাইরেক্ট ফোন কল আছে। এখানে আরেকটা ইস্যু আসবে, শেখ হাসিনা যদি ফোন কল করেই থাকে তাহলে বাকিরা কনভিক্ট হবে কিভাবে? কারণ শেখ হাসিনা হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি, উনি ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্টের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। উনি যেটা অর্ডার দেবে এটা পিওনো পর্যন্ত মানতে বাধ্য, পিওনো অফিসের পিওন পর্যন্ত মানতে বাধ্য। তাহলে বাকি সবাই আন্ডার কমান্ড কাজ করেছে। তখন কিন্তু শেখ হাসিনার ডাইরেক্ট অর্ডার থাকলে বা ফোন কল থাকলে বাকিরা এই ডিফেন্স নিতেই পারতো যে আমি চাকরি করি, আমি আন্ডার কমান্ড ফলো করছি। হ্যাঁ, ইলিগাল অর্ডার আপনি ফলো করতে বাধ্য না, এই সে একটা ইস্যু রেজ হতো। বাট একটা হিটেড মোমেন্টে কোনটা লিগাল অর্ডার কোনটা ইলিগাল অর্ডার, যাদেরকে আর্মস দেওয়া হয় তাদের আসলে অন দ্য স্পট এই ডিসিশনটা নেওয়া খুব কঠিন হয়। ডিসিপ্লিনারি ফোর্স তো আন্ডার চেইন অফ কমান্ডে থাকে। জি জি। আমরা মনে করি এই ইস্যুগুলো একসময় আসবে, বাট আজকে একটা নতুন যুগের সূচনা হোক না। যারা তীব্র আওয়ামী বিরোধী, শেষ করে দিচ্ছে এক মিনিটে, যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী, তারা আজকে শান্তি পাক, তারা আজকে শান্ত হোক এবং দেশের জন্য কি দরকার এ বিষয়ে শান্ত মাথায় চিন্তা করে একটা সমঝোতার দিকে দেশ এগিয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাই হোক, আমাদের সাথে আরেকজন আছেন নামিরা আহমেদ, যিনি চ্যানেল 9-এর সাংবাদিক। নামিরা আহমেদ বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন। নামিরা আহমেদ, বাংলাদেশের এমনি ওভারঅল সিচুয়েশন কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। ওভারঅল সিচুয়েশন গতকাল রাত থেকে একটু অন্যরকম দেখা যাচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আদালত প্রাঙ্গণ পুরোটাই হচ্ছে নিরাপত্তার চাদরে আসলে ঘেরা। এছাড়াও গতকাল রাত থেকে এনসিপি কার্যালয় থেকে অন্যান্য জায়গায় কিন্তু ককটেল ফোটানোর ঘটনাগুলো ঘটেছে। এছাড়াও দুর্বৃত্তরা বাসে সহ অন্যান্য যানবাহন পরিবহনগুলো যেগুলো আছে সেগুলোতে আগুন ধরিয়েছে। এইটা শুধু আজকে না, আমরা 13 নভেম্বর যখন রায়ের কথা ছিল তখনও আমরা দেখতে পেয়েছি এই ঘটনার পুনরাবৃত্তি আজকে আবার হলো। এর প্রেক্ষাপটে আসলে কি হতে পারে সেটা পরবর্তীতে যখন আজকে 11টা থেকে রায় ঘোষণার কথা রয়েছে তখনই বলা যাবে, এর আগে আসলে বলা যাচ্ছে না। তবে সার্বিক অবস্থা যদি বলা যায়, বর্তমানে যানবাহন চলাচল কমে গেছে, মানুষের আনাগোনা কম দেখা যাচ্ছে রাস্তাঘাটে, এবং সাধারণ মানুষ যারা আছেন তারা বরাবরই বলছেন যে এই ধরনের ঘটনা মানে একেবারে গণ অভ্যুত্থানের পর থেকে যতবার আওয়ামী লীগ সরকারের যারা কর্মী আছেন তাদেরকে কেন্দ্র করে যে রায়গুলো এসেছে সেই রায়গুলোর সময়ে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, যে বিভিন্ন সময়ে জনহয়রানি যেটা হয়, জনহয়রানির শিকার মোটামুটি এই মুহূর্তে সবাই হচ্ছে। সো এমনি যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের আশপাশ এবং আওয়ামী লীগের আমি তো দেখছি কিছু গাড়ি, পেট্রোল বোম, এরকম কোনো ঘটনা ঘটেছে। বাট ওভারঅল বাংলাদেশের অবস্থা কি মনে হয় আপনার? যে ইজ দেয়ার এনিথিং স্প্রেড আউট, যে মানে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে, এই ধরনের কোনো আশঙ্কা আছে? সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে, কারণ বরাবরই যে জিনিসটা আমরা দেখেছি, কোনো একটা দলকে যখন স্কিপ করে কোনো একটা সূত্রপাত ঘটে তখন এই ধরনের ঘটনা বাংলাদেশে হামেশাই ঘটেছে। এবারও এই ধরনের সমস্যা হচ্ছে না, তবে নিরাপত্তায় দায়িত্বে যারা আছেন তারা তাদের মতো করে চেষ্টা করছেন। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে কিন্তু পুলিশ বা অন্যান্য যারা নিরাপত্তা বা প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদের প্রতি কিন্তু জনগণের একটা অনীহা তৈরি হয়েছে। তো এটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এখানে, কারণ যেখানে জনগণের আসলে অনীহা, সেখানে প্রশাসনকে যদি জনগণ না মান্য করে সেটা অনেক বড় ধরনের আশঙ্কা তৈরি হয় সব সময়। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরিফ, আপনার এনি ইনফরমেশন ইউ হ্যাভ? আমি যদি প্রশ্ন করি যে ডিএমপি কমিশনার কিন্তু সরাসরি একটা ঘোষণা দিয়েছে যে দেখা মাত্রই, অর্থাৎ সাজ্জাদ আলী একটা প্রেস কনফারেন্সে বলেছে যে কাউকে দেখা মাত্রই সহিংসতা বা নাশকতার কোনো পরিকল্পনা থাকলে গুলি করার যে আদেশ দিয়েছে। এটাতে কি বোঝা যায় না নামিরা যে পরিস্থিতি আসলে সহজ নয়? কারণ অবশ্যই গোয়েন্দা তথ্য সহ বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তিতেই একজন পুলিশ কমিশনার কিন্তু এই ধরনের কথা বলে থাকে। তো পরিস্থিতি যদি এমনই হয়, শুধু কি পুলিশই সতর্ক আছে নাকি অন্যান্য বাহিনীরাও সতর্ক আছে এই
যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য? শুধু পুলিশ নয়, অন্যান্য বাহিনীরাও সতর্ক আছে। আমরা যে ব্যাপারটা জানি যে জুলাই অভ্যুত্থানের মানে শেখ হাসিনাকে কেন্দ্র করে যে মামলাটা হয়, শেখ হাসিনা সহ 3 জন, আসাদুজ্জামান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তাছাড়া আব্দুল মামুন যিনি আইজিপি আছেন, তার বিরুদ্ধে কিন্তু 5টা ধরনকে কেন্দ্র করে মামলা হয়। প্রথম হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রদান শেখ হাসিনার ক্ষেত্রে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, আবু সাইদকে গুলির নির্দেশনা এবং তাছাড়া আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যার মামলা। তো সেই জায়গা থেকে যখন আজকে রায়ের দিনটা ঘোষণা করা হয়েছে এবং তার মধ্যে 2 জন পলাতক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তো তারা 2 জন পলাতক এবং যাকে আসলে পরবর্তীতে ধরা পড়েছে প্রশাসনের হাতে তিনি হচ্ছেন আব্দুল মামুন, সাবেক আইজিপি। উনি কিন্তু অলরেডি রাজসাক্ষী দিয়ে দিয়েছেন এই বিষয়ে। তো এটা একটা নেগেটিভ সাইড। যে কোনো গভর্নমেন্টের জন্য তাদের কর্তৃপক্ষের লোক যখন একটা নেগেটিভ কথা বলবে, সেটা অবশ্যই জনমনে সংশয় তৈরি করে এবং অন্যান্য জায়গায়ও হয়রানির শিকার হওয়ার সুযোগ অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এনি কোয়েশ্চন ইব্রাহিম খোকন? আমাদের সাথে আছেন প্রফেসর এবিএম শহীদুল ইসলাম এবং আমাদের সাথে আছেন যেটা বলছেন নামিরা আহমেদ, সাংবাদিক চ্যানেল 9-এর। আপনাদের কোন প্রশ্ন আছে ওনাদের কাছে? থেকে আমরা টাটকা, আমরা বাইরে থেকে একটা বিষয় দেখা, আর তাদের মোটামুটি একজন আইন বিশেষজ্ঞ, একজন মানে শিক্ষাবিদ, একজন সংবাদকর্মী, তাদের মাধ্যমে একটি চিত্র আমরা পেয়ে গেছি। কিন্তু আমরা কি সবাই মনে করছি যে তার দণ্ড হবে? এমনও তো হতে পারে মানে বিচারে মানে সন্দেহাতীত ভাবে অপরাধ গুলো প্রমাণিত হয়ে নাই এবং শেখ হাসিনা কালকে নির্দোষ খালাস পেলেন। এরকম কি কেউ মনে করে না? মানে আবু তাহের সাহেব কি মনে করেন? বাংলাদেশেও কি কেউ মনে নাই? আমি তো কোনো কমেন্ট করতে পারছি না এই বিষয়ে। আমার কোনো আশা, নিরাশা, প্রত্যাশা, হতাশা কিছুই নাই। যেটা ন্যায় বিচার হোক এটাই আমি চাই। হ্যাঁ, আপনার মধ্যে আশা, নিরাশা বা আপনার উচ্ছ্বাস অনেক কিছুই থাকতে পারে, এটা আপনার ব্যাপার, কিন্তু আমার মধ্যে ওইটা ঠেলে দেওয়ার চেষ্টা করবেন না। একটা বিচারের রায় এখনো বের হয় নাই এবং আমরা জানি যে মানে সন্দেহাতীত ভাবে প্রমাণ না হলে এমন হতে পারে যে এখনকার কোন বিচারক আমাদের চলে আসার বিভিন্ন ব্যবস্থা আমরা জানি। এই বাংলাদেশ থেকে একজন প্রধান বিচারপতিকে পালিয়ে আসতে হয়েছে। আমরা জানি যে বিচারপতিকে রাস্তায় ফেলে মানে বিচারপতি পালিয়ে আসতে হয়েছে কোন সময়, কার কারণে? এই তো যার কারণে হোক, তার মানে নাম বলতে আপনার অসুবিধা? আমাকে নাম বলার অসুবিধা নাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে এই রিজিমের সময় এই যে বিচার ব্যবস্থা, আচ্ছা এই বিচার ব্যবস্থা না, কোনো অসুবিধা নাই, একটু জেনেই কাশলাম। জি জি, এখন এই বিচার ব্যবস্থা তো আর একদিনে ধ্বংস হয় নাই, আস্তে আস্তে ধ্বংসের মানে চূড়ান্ত অবস্থায় গেছে। এখন কি আমাদের কোনোই আস্থা নাই এই বিচার ব্যবস্থার উপর যে কালকে একজন বিচারক দাঁড়িয়ে বলতে পারেন যে হ্যাঁ এই রায় ভিন্ন হতে পারে? সবাই ধরে নিয়েছে হয় যাবজ্জীবন হবে অথবা মানে আপনি নিজে শুনতে পেরেছেন লাশ পুরানো হচ্ছে বলা, উনি নিজে কনভারসেশন করেছেন আমি গুলি করার নির্দেশ দিয়েছি, রাইট? সো এই ধরনের 2000 লোকের মানুষ মারা গেছে যে 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 বাংলাদেশে বা কোথাও এই ধরনের একটা মামলার আগে হয় নাই যে মামলার উদাহরণ আমরা জানতে পারি যে একজন মানে প্রধানমন্ত্রী যিনি ক্ষমতা থেকে পালিয়ে গেছেন বা সরে গেছেন এবং তার নির্দেশে মানে অন্যরা গুলি করছেন। এটা আমাদের কাছে তো এটা সাধারণ বিচার হচ্ছে না, এটা হচ্ছে যে মানবতা বিরোধী ট্রায়াল। আমাদের কাছে কোনো উদাহরণ নাই, আইনের কোনো উদাহরণ নাই। পালিয়ে গেলেন কেন? ওয়াই শি ইজ নট? এই পালিয়ে যাওয়ার জন্য তার বিচার হচ্ছে না, বিচার হচ্ছে সুনির্দিষ্ট 5টা কারণে। উনি বা ওনার দলের লোকরা কোর্টে গিয়ে বলতো যে আমরা কোর্টে গেল না কেন, তারা ওয়াই দে আর অ্যাবসেন্সিয়া। এটাই কথা যে ওনারা আদালতে গিয়ে যদি উপস্থিত হয়ে নিজেদের আত্মপক্ষ সমর্থন করতে পারতো। এখন আজকের রায়ের মধ্য দিয়ে আত্মপক্ষ সমর্থনেও আর কোন সুযোগ নাই। 30 দিনের ভিতরে এই যে আইসিটি আইনে যে মামলা বা মানবাধিকার মানবতা বিরোধী আইনে যে মামলাটা হয়েছে বা যে বিচারের রায় হবে সেখানে 30 দিনের মধ্যে ওনারা মানে আদালতেও হাজির হবে না, আপিলও করবে না। সুতরাং
আমার সম্ভবত মানে এটা আমরা সবাই আশঙ্কা করতে পারি, এবং দেশের যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে এটা এটা খুব সহজে এই জিনিসটা কি থেমে যাবে? আওয়ামী লীগের লোকজন তারা পালিয়ে কোথায় আছেন? ভারতে। ভারতকে আপনার এই জিনিসকে সমর্থন করতেছেন না, এরা ইন্ধন দেবে। এবং আপনি মানে পক্ষে থাকেন বিপক্ষে থাকেন, আওয়ামী লীগের নেত্রীর এখনো বিরাট তার শক্তি সমর্থ আছে একদম গ্রাম পর্যায় পর্যন্ত, এবং এরা নাশকতার চেষ্টা করবেন, আন্দোলন করার চেষ্টা করবেন, অস্থিতিশীলতা আনার সৃষ্টি করবেন। এসব মোকাবেলা করার জন্য দেশে থাকা রাজনীতিবিদরা কতটা ঐক্যবদ্ধ, প্রশাসন কতটা দক্ষতার সাথে সেটা করবেন, সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা করার জন্য সরকার কতটা প্রস্তুত, সেই ব্যাপারে দেশের জনগণ উৎকণ্ঠিত। নাজমুল হাসান কিছু বলতে চাচ্ছেন বোধহয়? আপনার সাউন্ড আনমিউট করেন প্লিজ। নাজমুল হাসান জি। ভবিষ্যতে, কারণ তারাই তো হেলিকপ্টার প্রোভাইড করেছিল। তাহলে উনি যদি হেলিকপ্টারে পালাইতে পারেন, তো উনাকে পলায়নের জন্য যারা সহযোগিতা করেছে তাদের কোনো বিচার হবে কিনা ভবিষ্যতে, এটা আমার একটা প্রশ্ন থেকেই যায় সবসময়। আর হেলিকপ্টারে করে কোনো রাষ্ট্রপ্রধান কখনো পালাইতে পারেন কিনা, এটা আমার প্রশ্ন। যে উনাকে সমস্ত প্রটোকল দেওয়া হলো, হেলিকপ্টার তুলে দেওয়া হলো, সেখানে আরেকটা দেশে পাঠানো হইলো, উনি তো মানে এক কাপড়ে পালান নেই, উনাকে তো নিচ্ছে সুটকেস সুটকেস সবই দেওয়া হয়েছে। আমি এই প্রশ্নটা একটু করি। আর সেকেন্ড থিং হচ্ছে যে বাংলাদেশে আমরা এত বছর ধরে দেখছি, একটু ইব্রাহিম চৌধুরী একটু আগে বললেন যে বাংলাদেশে একজন বিচারপতিকে দেশও ছাড়তে হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার কারণটা হচ্ছে এইটাই যে বাংলাদেশের বিচারপতিরা আজ পর্যন্ত নিজেদের স্বাধীনতাটা অর্জন করতে পারেন নাই। কেন পারেন নাই সেটা গবেষণার বিষয়। বাংলাদেশের মানুষ জেনেই ফেলে এই বিচার কি হবে, এই রায় কি হবে, এটা সবাই জানে। একটু আগে ইব্রাহিম চৌধুরী বললেন যে ফাঁসি হবে, হয়তো যাবজ্জীবন হবে, ব্যাকসুর খালাস হবে, এটা কেউ চিন্তাই করতে পারেন না। এইটা কেন, এই চিন্তাটা আমাদের মাথায় কেন আসলো? তার কারণ বিচার বিভাগ স্বাধীনতা ভোগ করে না। ইউএস সুপ্রিম কোর্ট দেখেন অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছে, তারা প্রশাসনের পক্ষে গেছে, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত গেছে প্রশাসনের চরম বিপক্ষে গেছে, ভেরি আনপ্রেডিক্টেবল। এখন আমাদের দেশে এটা নাই কেন? তার একটাই কারণ যে আমাদের দেশে গত 50, 53, 54 যত হিসাবই করেন না কেন, বিচার বিভাগ তাদের স্বাধীনতা অর্জন করতে পারে নাই। এটা অর্জনের বিষয়, এটা কেউ কাউকে স্বাধীন করে দেয় না, এটা অর্জনের বিষয়। থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় ডক্টর বি এম আতিকুজ্জামান, এন্ড আমাদের সাথে আছেন হাসান ফেরদৌস, দুজনই আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি। আতিক ভাই, এনি কমেন্ট অন দ্যাট কাইন্ড অফ কনভারসেশন অর? জি আতিক ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। আনমিউট করতে হবে না, এখন মিউট হয়ে গেছে। জি, আপনারা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি 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 জি। সো না, আমি আপনাদের কথা শুনছিলাম এবং গভীর মনোযোগের সাথে শুনছিলাম। দেশের ওভারঅল সিচুয়েশন নিয়ে তো আমরা সবাই উৎকণ্ঠিত এবং জানতে চাই। আমার একটা প্রিভিলেজ যে আমরা বাংলাদেশের থেকে যারা আজকে অংশগ্রহণ করলেন, আমাদের এখানকার যারা খুব সম্মানীয় সাংবাদিক যারা উত্তর আমেরিকাতে, তাদের মধ্যে সবাই এখানে আছেন বলা যায়। তো তাদের কথা শুনে মানে রিঅ্যাসুরিং কি হচ্ছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনার সাবজেক্ট যেটা আলোচনা করার কথা ছিল, এটা একটু পরে আলোচনা করবো। আজকে হাসান ভাইয়ের কথা শুনি একটু, দেখি হাসান ভাই কি বলেন। হাসান ভাই, আপনি কি আপনার কথা শুনতে চাই? হাসান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আগে একটু বাংলাদেশ প্রসঙ্গে একটু শুনি আপনার অপিনিয়ন। আমি যদি আমার ব্যক্তিগত মতামত দেই তাহলে হবে এরকম যে অবশেষে একজন অপরাধী প্রধানমন্ত্রী তার অপরাধের জন্য সম্ভাব্য শাস্তি পেতে পারেন, এই আশা আমরা করতে পারি। যে প্রমাণপত্র হাজির করা হয়েছে, যে ইতিহাস আমরা দেখেছি আমাদের চোখের সামনে, সেই ইতিহাস কি বলে, কি রায় হতে পারে কি এই প্রধানমন্ত্রীর। ক্লিয়ারলি এই প্রধানমন্ত্রী অপরাধ করেছেন, নিজে স্বীকারও করেছেন। তিনি তার সর্বশেষ যে 3টি সাক্ষাৎকার তিনি বলছেন, তিনি যেহেতু সকল ক্ষমতার তিনি সর্বময় ক্ষমতাধিকারী ছিলেন, দণ্ডমূর্ত কর্তা তিনি, ফলে দায় তিনি এড়াতে পারেন না। তিনি বলছেন যে এইগুলি ক্যারি আউট করেছে মাঠ পর্যায়ের লোকেরা, কিন্তু করেছে তো আপনার নির্দেশে, এটা আপনি স্বীকারও করছেন।
তার চেয়ে ভয়াবহ কথা, এই মহিলা একবারের জন্য দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চায়নি, বলেনি ভুল করেছি আমি। বলছেন যে হ্যাঁ বাড়াবাড়ি হয়েছে, রক্তপাত হয়েছে, দোষকার মাঠ পর্যায়ের। রায় নির্দেশ তিনি দিলেন প্রধানমন্ত্রী হিসেবে, বলে দিলেন যে হেলিকপ্টার থেকে গুলি করো। সে গুলিতে 7-8 বছরের একটি বালক বারান্দায় খেলছে, আমার চোখের সামনে মারা গেল। তার কি শাস্তি হতে পারে? তাকে কি আমরা কোলে করে রাখবো? এই লোককে তাকে কি আমরা ফুলের মালা দিয়ে বরণ করব? আমার তো মনে হয় না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আশা করবো যে এই আদালত তাকে সর্বোচ্চ শাস্তি দেবে। এখন সবাই কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন এর ফলে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তারা তো বসেই আছে, তারা তো গত 15 দিন ধরে ককটেল বিস্ফোরণ করছে। মানুষকে তো নামাতে পারেনি। যেই মানুষকে দেখেছি আমরা, তার বিরুদ্ধে লক্ষ লক্ষ লোক বেরিয়ে এসছে। কজন লোক বেরিয়ে এসছে তার পক্ষে দাঁড়ানোর জন্য? কোথায় দাঁড়িয়ে বেরিয়ে এসছে? তার পক্ষে কতজন লোক আছে? আমি কথা আবারও বলি যে আমি বিশ্বাস করি যে অপরাধ ঘটেছে গত 15 বছরে, আওয়ামী লীগের সাধারণ সদস্যরা সে অপরাধ ওন করে না। তারা সে অপরাধের অংশীদার নয়। এই অপরাধের অংশীদার একমাত্র তারাই যারা এই অপরাধের সঙ্গে সংযুক্ত ছিল। প্রধানমন্ত্রী, তার পারিষদবর্গ, অন্যান্য পরামর্শদাতারা। সাধারণ মানুষরা, সাধারণ আওয়ামী লীগেরা কেন এই অপরাধকে ওন করবে? করে না, আমরাও করি না। এবং আমি বিশ্বাস করি এই ঘটনার পরে, আজকের বিচারের রায়ের পরে একটা ক্লোজার হবে, একটা সমাপ্তি ঘটবে। আলটিমেটলি তাকে এক্সিকিউট, এই বিচারের রায় পালিত হবে কিনা আমরা জানি না আমরা। তবে একটা জিনিস স্পষ্ট, এই ঘটনার পর ভারত অত্যন্ত অস্বস্তিতে পড়বে। ভারত একজন প্রমাণিত অপরাধীকে আশ্রয় দেবে, এবং যতদিন পর্যন্ত না শেখ হাসিনা শাস্তি ভোগ করছে, আমরা সন্তুষ্ট না হচ্ছি তার অপরাধ শাস্তির ব্যাপারে, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু অস্থিতিশীল থেকেই যাবে। থ্যাংক ইউ। বিষয় যেটা আজকে আলোচনা করবো না, আজকে অন্য বিষয়ে আমেরিকা, আমরা ট্রাম্প সাহেবের সাথে তার যে একসময়ের কট্টর সমর্থক কংগ্রেস ওম্যান, আপনার তার যে সম্পর্কর যে ব্যাপারীরা, এটা এপস্টাইন কেলেঙ্কারি, উনার তো কেলেঙ্কারি কোনো শেষ নাই। সো এটা আমার মনে হয় যে আজকে শেখ হাসিনা কেলেঙ্কারি নিয়ে আলোচনা করি আজকে। করেন এই ট্রাম্পের গুণগান পরে গাইলে হইব। আজকে বাংলাদেশ নিয়ে মানুষজন জানতে চাচ্ছে। জি সাহাব ভাই, এনি কমেন্ট অন ইট? জনাব সাহাব আহমেদ। আমাদের ট্রাম্পের ইসের, জি না, ট্রাম্প না, আপনি অন্য জগতে চলে গেছেন। আমরা বলছি যে বাংলাদেশের যে বিচার হবে শেখ হাসিনার, আপনি তো মাদারীপুরে, আপনার এলাকা গোপালগঞ্জের লোক, যে হাসিনার দেশেরই মানুষ। জি, আপনার কিন্তু আমার একটাই প্রশ্ন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এমনকি পাকিস্তান আমল থেকে যতটা জানি দেখতেছি, যে একটা সরকার যখন তাদের শাসন করবে, শাসন করার পরে তাদের কেন জেলে যেতে হবে? আমি এই প্রশ্নটা আমি সবাইকে করি, কারণ এইটা কেন আমরা ভুলতে পারি না, যখন সরকার থাকবে তারা এমন কাজ করবে না যাতে পরবর্তী সরকার যখন আসবে, তাদের বিরোধী সরকার, তাদের সমস্ত ভুল ত্রুটি বাইর করে তাদের জেলে দিবে। এই জিনিসটা আমাদের আগে থেকে ক্লিয়ার করা উচিত, যাতে আমরা এই সমস্ত দুর্নীতি না করি, আমরা দেশের স্বার্থে কাজ করি, বিনা অন্য দেশের স্বার্থের জন্য কাজ না করি, তখনই আমরা স্বাধীন হতে পারবো। যতদিন মধ্যে না হবে, এই 5 বছর 10 বছর পরে আর্মি আইসা অথবা ইউনুস আইসা, আবার হাসিনা আসবে, বেগম জিয়া আসবে, ফ্যামিলি রাজত্ব হবে, দিয়ে আমাদের বাংলাদেশে কোনোদিন কোনো লোক শান্তি পাবে না। সবাই প্রায় টাকা মারবে, টাকা পয়সা, একজনের ব্যাংকের মালিক হবে, বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক হবে। দেখা গেলো একটা ফ্যামিলি হান্ড্রেডস অফ ক্রোর্স অফ টাকা, ব্যাংক বলেন, ইন্ডাস্ট্রি বলেন, গ্রোসারি বলেন, এভরিথিং তারা ওন করতেছে। কন্ট্রাক্টরই আছে, তারাই ছাড়া আর কোনো বাংলাদেশের কোনো বিশেষজ্ঞ, কোনো কন্ট্রাক্টর, কোনো ইঞ্জিনিয়ার কেউ নাই। তারাই শুধু
তাদের নিজস্ব ওই লিগেরই লোকজন শুধু তারাই আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমিরার কাছে আবার আসবো। আমিরাকে বলে তারা ইয়ং জেনারেশন যারা, তাদের ওই হিসাবে তাদের আন্দোলন করা উচিত। থ্যাংক ইউ। আমরা আমিরার কাছে আবার আসবো। একটু আমরা আতিক ভাই আছেন তো এখন, রাইট? আতিক ভাই, আপনার কাছে সংক্ষেপে জেনে নিই তো, আপনাকে পাওয়া যায় না, আজকে পেয়ে গেছি। সুতরাং একটা কথা আছে, ওই যে সব জায়গায় দান বানা হয়, যে স্বর্গে গেলেও দান বানে। এই যে শীত পড়ে গেল, রাইট? এই শীতের সময় আমাদের খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন আনা উচিত কিনা, জাস্ট 2 মিনিটে যদি শুনতে পারি আমরা। শীতকালে বিশেষ করে আমরা যারা বিদেশি এদেশে আছি, শীতকালে অনেকগুলো প্রবলেম দেখা যায়। তার মধ্যে একটা প্রবলেম হলো যে আমাদের চারদিকে যেহেতু ঠান্ডা পড়ে যায়, আমরা সূর্যের আলোতে খুব একটা বেশি যাই না। আমরা নিজেদেরকে ঘরে আবদ্ধ করে রাখি, যে কারণে আমাদের কতগুলো ফান্ডামেন্টাল প্রবলেম হয়। তার মধ্যে একটা প্রবলেম হয় যে আমরা সূর্যালোক থেকে ভাইটামিন ডি পাই না। আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে ডিপ্রেশনে ভুগে এই সময়, বিকজ অফ দ্য সিজনাল চেঞ্জেস। আরেকটা হয় যে যেহেতু আমরা নিজেদেরকে ঘরে কিংবা আবদ্ধ জায়গায় বেশি রেখে দেই, এই সময়টাতে দেখা যায় যে অ্যালার্জি কিংবা এই জাতীয় সমস্যা বেশি হয়ে যায়। তাহলে এর থেকে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে এমন কিছু খাবার, ফ্লুতে খুব আক্রান্ত হই আমরা আপনার, অবশ্যই, এবং তার পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ অবশ্যই একটা বদ্ধ জায়গায় আমরা থাকি, আমাদের শরীরে ভাইটামিন ডি কমে যায়, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এবং আরো একটা জিনিস হলো যে এই সময় যেহেতু আমরা থাকি ঘরে এবং ঘরে আবদ্ধ থাকতে পছন্দ করি, কারো যদি আশেপাশে ফ্লু হয়, এই সময়টা তো ফ্লুর সিজন, এই ফ্লু যাদের হয় সেই ফ্লু থেকে খুব সহজে ফ্লু আমরা পেতে পারি। সো কয়েকটা প্রিভেন্টিভ জিনিসের কথা আমি বলি এই শীতকালে যেগুলো করার কথা। তার মধ্যে একটা প্রিভেন্টিভ জিনিস হলো যে এই শীতের শুরুতে আপনার ভাইটামিন ডি লেভেলটা চেক করে নেন। এবং ভাইটামিন ডি যদি কম থাকে আপনাদের সবার, আপনার ডাক্তারের সাথে কথা বলে ভাইটামিন D2 কিংবা D3, মনে রাখবেন D3 ইজ দ্য মোস্ট গুড ভাইটামিন, সেটা আপনারা রেগুলার খাবেন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ সেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে, কমিয়ে দেবে না। আরেকটা জিনিস হলো যে ডিপ্রেশন, সেটাও কমিয়ে দেবে, এবং শরীরের ওভারঅল অনেকগুলো বেনিফিট আপনি এই সময় দেখতে পাবেন। এটা একটা জিনিস। 2 নম্বর জিনিস হলো যে শীতের শুরুতে, এই আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ওই সময় বিভিন্ন ভ্যাকসিন গুলো নেওয়া, যেটা প্রিভেন্টেটিভ, ফ্লু ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন, RSV ভ্যাকসিন, বিশেষ করে যারা খুব হাই রিস্ক, যাদের অ্যাজমা আছে, যাদের COPD আছে, যাদের ক্রনিক ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, হার্ট ফেলিওর আছে, তাদের কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইটস এ পার্ট অফ দ্য প্রিভেনশন। এটাও করা উচিত। তৃতীয় জিনিস যেটা করা উচিত সেটা হলো খাবার দাবারের ব্যাপারে। এই সময়টাতে আপনাদের উচিত যে সমস্ত সবজি, বিশেষ করে সবজি জাতীয় খাবার বাড়ানো উচিত, এবং রঙিন শাকসবজি খাওয়া উচিত। এবং শীতকালে রঙিন শাকসবজি পাওয়া যায়, লাল শাক, পালং শাক, কুমড়া, হ্যাঁ, এই জিনিসগুলো খাবারের মধ্যে, ক্যারট, এই জিনিসগুলো খাবারের মধ্যে আনা উচিত। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো নাট। তাহের ভাইয়ের বাদাম খুব প্রিয় জিনিস, এবং আপনারা জানেন ইটস এ পার্ট অফ দ্য মেডিটেরেনিয়ান ডায়েট। শীতকালের সময় রেগুলার বাদাম খাওয়ার একটা অভ্যাস করতে হবে, কারণ সেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট ভাইটামিন যেটা আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের এসেনশিয়াল কিছু ভাইটামিন পেতে সাহায্য করে, সেটা আমাদের খাওয়া উচিত। আরো একটা জিনিস, শীতকাল ইজ দ্য রাইট টাইম টু গো অ্যান্ড ডু সাম এক্সারসাইজ। যেহেতু আপনি ঘরে থাকছেন, নিজেকে আবদ্ধ করে রাখছেন, আমাদের যাদের বয়স বাড়ছে, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা দরকার, যাতে আমাদের শরীরের মাসল অ্যান্ড টোনিং গুলো ঠিক থাকে। আপনারা যারা ঠান্ডা জায়গায় থাকেন, যারা ফ্লোরিডাতে আমাদের মতন নাই, কারণ ফ্লোরিডাতে আমরা শীতকালে বেশি হাঁটি বাইরে, কারণ ওয়েদার এত সুন্দর হয়ে যায়, কিন্তু যারা আপনারা নর্থ আমেরিকার নর্থে আছেন, তাদের তো এই সময় অনেকে হাঁটাহাঁটি করেন না। তো সেই জন্য যেটা দরকার, যে শরীরের মাসল গুলোকে টোন বাড়াতে হয়। প্রতি বছর আমাদের 40 বছরের পরে প্রতি বছর 3% মাসল মাস আমরা লুজ করি, কেমন? তো সেটা যাতে আমরা প্রতিরোধ করতে পারি, সেজন্য আমাদের মাসলের স্ট্রেংথ বাড়ানো উচিত। নট নেসেসারিলি আপনাকে বরফের মধ্যে যে হাঁটতে হবে, কিন্তু কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমরা করতে পারি, যাতে আমাদের শরীরের মাসল গুলো ঠিক থাকতে পারে। আরেকটা কথা আমি সবসময় বলি, শীতকালে ওয়েদার চেঞ্জের কারণে ঘুমের একটা ব্যাঘাত
আমরা দেখি যে ওরা অন্যান্য সময়ের তুলনায় দেখেছে যে শীতকালে যাদের বয়স বেড়ে গেছে তাদের শীতকালের ঘুমটা ঠিক মতন হয় না। এবং সেক্ষেত্রে আমি বলবো যে ঘরে যারা থাকবেন একটা নিয়মের মধ্যে ঘুমাবেন, রাতের বেলায় ক্যাফিন জাতীয় খাবার খাবেন না। শীতকালে অনেকে ঠান্ডায় বারবার কফি কিংবা চা খেতে চান, বলবো যে রাতের বেলায় কফি কিংবা চা খাবেন না, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা হলো যে সমস্ত খাবারের ভাইটামিন আছে, অরেঞ্জেস, তাই না, যে সমস্ত ফলে ভাইটামিন বেশি আছে সেগুলো, বিশেষ করে ভাইটামিন সি শীতকালে এটা খেতে হবে, কারণ তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শরীরের যে সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমাদের যে সমস্ত কো ফ্যাক্টর গুলো লাগে মেটাবলিজমের, সেগুলোতে সাহায্য করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো শীতকালে আপনারা সবাই চেষ্টা করবেন শরীরে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক একটু বাড়ানোর জন্য। প্রিবায়োটিক কি? প্রিবায়োটিক হলো যে সমস্ত খাবার শরীরে প্রোবায়োটিক বাড়তে সাহায্য করে। সেগুলো কি? সেগুলো হলো যে সমস্ত খাবারে ফাইবার বেশি, যেমন আটার রুটি যখন খাবেন আঁশওয়ালা আটার রুটি খাবেন, ভাত যত খাবেন লাল ভাত খাবেন, সবজি একটু বেশি খাবেন। এই জিনিসগুলো শরীরের ভিতরে একটা এনভায়রনমেন্ট তৈরি করে প্রিবায়োটিক্স এর। ওটমিল খাবেন শীতকালে, ওটমিল ইজ এ ভেরি গুড থিং টু ইট ইন দ্য মর্নিং। এর গুণ নিয়ে আমরা অনেক বলেছি আগে আপনাকে। আবার সবচেয়ে বড় কথা যেটা বলবো, শীতের শুরুতে যারা এখনো ভ্যাকসিন নেননি, আপনার হাই রিস্ক হলে ভ্যাকসিনটা নিয়ে নেন। সো এটাই হলো আমার শীতের জন্য আপনাদের কথা আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভেরি গুড সাজেশন। নামিরা, আপনার কাছে একটু যে লেটেস্ট, এনিথিং লেটেস্ট? আমি এই মুহূর্তে যতটুকু জানতে পেরেছি বেলা 11টা থেকে রায় কার্যকর শুরু হবে, এবং মানে রায় প্রদান শুরু হবে, রাইট? হ্যাঁ, এজলাস কক্ষে অলরেডি শুরু হয়ে যাবে। আর অল্প সময় রায় লাইভ, আমরা তো বাংলাদেশের আগে দেখিনি, এবার প্রথম দেখলাম লাইভ হয়। কারণ যারা বিশ্লেষক আছেন তারা বলছেন, মানে এটা তাদের গবেষণা, যে শেখ হাসিনাকে আসলে এই রায় দেখার জন্য শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরেও অনেকে এটা এই জানা সম্পর্কে আসলে আগ্রহ, সেই জায়গা থেকে তারা আসলে এই ব্যবস্থাটা করেছেন। এবং আমরা জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এজলাস থেকে কিন্তু ঘোষণার রায় কার্যক্রম শুরু হবে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মামলার রায় ঘোষণা করা হবে। এবং তার সাথেই যে জিনিসটা আমি একটু যুক্ত করতে চাই, যে আশেপাশের বর্তমান অবস্থা এখন এই মুহূর্তে যদি দেখা যায়, আমার কাছে কিছু আপডেট আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে অন্যান্য জায়গা যেগুলো আছে, সুপ্রিম কোর্টের আশপাশে যে জায়গাগুলো আছে, সব জায়গাতেই কিন্তু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং বারংবার বলা হচ্ছে যে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। কিন্তু বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের পক্ষ থেকে এই কথা এসেছে যে শেখ হাসিনার মামলার ক্ষেত্রে বা আওয়ামী লীগ সমর্থনকারী থেকে শুরু করে যারা সমর্থক আছে, যারা বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করছে, তাদেরকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। রাইট, থ্যাংক ইউ সো মাচ নামিরা, আপনাকে অনেক ধন্যবাদ। সো আমরা যেটা করব, যে যদি এখান থেকে লাইভ ব্রডকাস্ট করে দেন, ওই লাইভটি আমরা টাইম টেলিভিশনে, আমাদের টাইম টেলিভিশন ফেসবুক পেজ দুটোতেই এবং ইউটিউব তিনটাতেই লাইভ করবো আমরা, আপনারা দেখবেন আশা করি। জি হাসান ভাই, আরিফ, এনি আদার কমেন্ট? বাংলাদেশের টিভি ছাড়া রয়টার্সও কিন্তু এটা লাইভ আপডেট দেবে। জি, আচ্ছা, রয়টার্স এটা লাইভ আপডেট দেবে। আরিফ, কিছু বলবেন আপনি? আমি এখানে একটি বিষয়কে যুক্ত করতে চাই, সেটা হলো যে খুব সহজভাবে যদি দেখা যায় যে বাংলাদেশে যে অপরাধ সংগঠিত হয়েছে, এখানে খুব সহজভাবে আদেশটি কোথা থেকে এসেছে? চেইন অফ কমান্ড, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং এই দুজনের অপরাধের রাজসাক্ষী হয়েছে সাবেক আইজিপি। তো সাবেক আইজিপি রাজসাক্ষী হয়েছে, এবং রাজসাক্ষী হওয়ার জন্য আসলে আগের যে দুজন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক, এদের দুজনের রায় কি হবে এটা কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে খুব বড় ধরনের সাজা হতে যাচ্ছে। কিন্তু যে রাজসাক্ষী হয়েছে তার ব্যাপারে কি হচ্ছে, এবং তার আইনজীবী প্রসিকিউশনের সাথেও আমি এইখান থেকে কথা বলার চেষ্টা করেছি যে রাজসাক্ষী হওয়ার কারণে তাকে কি ছেড়ে দেওয়া হবে, নাকি তার জন্য সাজাটা কতটুকু হবে বা সাজা মওকুফ করা হবে কিনা, এদিকে কিন্তু এক ধরনের নজর রয়েছে। এবং পুরো দেশবাসী কিন্তু
খুব ভালোভাবে বুঝতে পারছে যে অপরাধটা প্রকাশ্য হয়েছে এবং প্রকাশ্য অপরাধ হওয়ার কারণে এতগুলো মানুষ পঙ্গু হয়েছে, মারা গেছে, অতএব অবশ্যই এদের শাস্তিটা ভয়াবহ হবে। কিন্তু রাজসাক্ষীর ক্ষেত্রে কি হবে এটা এখন দেখার বিষয়, রাইট। সো রাজসাক্ষী তো এমন হতে পারে যে জি জি নামিরা কিছু বলতে চাচ্ছেন বোধহয়। এখানে আমি একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে রাজসাক্ষীর যে ব্যাপারটা আপনি নিয়ে এলেন, এখানে কিন্তু পূর্ববর্তী সময় আমরা দেখেছি যিনি আইন উপদেষ্টা আছেন বা অন্যান্য যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন তারা কিন্তু রাজসাক্ষীর ক্ষেত্রেও বলেছেন যে যার যতটুকু উপযুক্ত শাস্তি সেই শাস্তিটুকু অবশ্যই প্রদান করা হবে। আমরা জানি যে গত 14 বছরে 155 জনের কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তো সেই জায়গা থেকে যাদেরই বিচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে দেখা গেছে বিশ্বের দরবারে সেটা একটা নজির হয়ে রয়েছে। এবং প্রিভিয়াস কিছুদিন আগেও কিন্তু আইন উপদেষ্টা এই কথাটা বলেছেন যে আওয়ামী লীগ সরকারের এই জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা অরাজকতা সৃষ্টি করেছে বা যারা হামলা মামলা মানুষকে অস্বাভাবিক রেখেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, এই কথাটা কিন্তু সে বেশ কিছুদিন আগেও বলেছেন। তাকে সংবাদ মাধ্যম কর্মীরা এই প্রশ্নটা করেছিলেন যে যিনি সাবেক আইজিপি তিনি যেহেতু রাজসাক্ষী হয়েছেন তাকে আসলে কি ধরনের ছাড় দেয়া হবে। কিছু ক্ষেত্রে বিবেচনা করা হলেও কোনো ছাড় দেয়া হবে বলে মনে করছেন না তারা। থ্যাংক ইউ। শেষ করবো অনুষ্ঠান, বাট ইব্রাহিম আপনাদের লয়ার, এই রাজসাক্ষীদের কি করা হয়? এটা হচ্ছে যে আপনি যারা আইনত শাস্তি পাওয়ার যোগ্য তাদের জন্য প্রসিকিউশন ডিমান্ড করবেন যে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। সেই ক্ষেত্রে এই রাজসাক্ষীর উপর ভিত্তি করেই তারা কিন্তু অভিযোগ অপমান করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং আমি যতদূর জানি যে রাজসাক্ষীর জন্য কোন স্পেসিফিক বিচার প্রসিকিউশনের পক্ষ থেকে স্পেসিফিক দণ্ডটা দাবি করা হয় নাই, বিচারকের কাছে আবেদন করা হয় নাই। তো সেই ক্ষেত্রে বিচারকের এটা সম্পূর্ণ এখতিয়ার, তিনি পুরোপুরি মুক্ত করে দিতে পারেন, যেহেতু এই বিচার ফয়সালাটা করার জন্য, রায়টা পাওয়ার জন্য এই রাজসাক্ষী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং তার স্টেটমেন্টের কারণেই হয়তো মানে শাস্তিটা নিশ্চিত করা গেছে, যদিও এটা সন্দেহাতীত ভাবে প্রমাণ ওই সময়ের ব্যাপারটা যখন একজন অভিযুক্ত একজন যখন স্বীকার করে নেবেন যে হ্যাঁ আমি এটা করেছি এবং আমাকে এইভাবে বলা হয়েছে, সেই ক্ষেত্রে এটা বিচারক তাকে সম্পূর্ণ মানে শাস্তি নাও দিতে পারেন, কোনো শাস্তি নাও দিতে পারেন। এবং বিশেষ করে এখানে একটা সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে যে প্রসিকিউশনের পক্ষ থেকে তার জন্য কোনো দণ্ডের আবেদন করা হয় নাই। তো আমরা দেখবো কি হচ্ছে। থ্যাংক ইউ। আমরা শেষ করবো, বাট হাসান ভাই আপনি জানেন যে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম যে সাবেক একজন প্রধানমন্ত্রী আজকে বিচারের রায় হচ্ছে মানবতা বিরোধী অপরাধে, এবং এটাকে আপনি এটার সিগনিফিকেন্টটা কি বলে মনে করেন ভবিষ্যতের জন্য? তার আগে আমি একটু রাজসাক্ষী নিয়ে কথা বলি। আমাদের আমেরিকাতেও কিন্তু একটা ঘটনা ঘটছে এই মুহূর্তে, রাজসাক্ষীর মতো একটা ঘটনা। গিজলেন ম্যাক্সওয়েল বলে এক মহিলা এখন জেলে আছেন। তার ক্ষেত্রে কেসটা হচ্ছে যে তিনি এপস্টেইন বলে যে মামলাটা চলছে, এপস্টেইনের ফাইল নিয়ে কথা বলছি আমরা, হাজার হাজার ডকুমেন্টস রিলিজ করা হয়েছে, যার মধ্যে দেখতে পাচ্ছি আমরা এপস্টেইন যিনি নারী পাচার এবং অল্প বয়স্ক মেয়েদের সঙ্গে সম্পর্কের কারণে অভিযুক্ত হয়ে জেলে গেছিলেন, পরে জেলে মারাও গেছেন তিনি। তার সঙ্গে আমাদের মহান প্রেসিডেন্ট খোকন সাহেবের, আমি কোট করে বলছি, দ্য গ্রেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেবও কিন্তু যুক্ত ছিলেন। কেমন? তো এই মহিলাকে অভিযুক্ত হয়েছেন, জেলে গেছেন। তার কাছ থেকে কথা বের করবার জন্য এই কথা যে ট্রাম্প সাহেব কিছু করেননি, ট্রাম্প সাহেব কোনো অপরাধ করেননি কথা জানবার জন্য তাকে এই মুহূর্তে একটা জেল থেকে বের করে একটা প্রায় রেস্ট হাউসে বসানো হয়েছে। খুব শীঘ্রই দেখবেন যে এই মহিলাকে পুরোপুরি ছেড়ে দেওয়া হবে। তিনি পুরোপুরি শুধুমাত্র যে জেল থেকে বেরিয়ে এসে খালাস পাবেন এই কথা বলে যে না ট্রাম্প সাহেব কিছু করেননি। এগুলো রাজসাক্ষীর ব্যাপার। রাজসাক্ষীর ক্ষেত্রে কি হয়, ডিল হয় একটা, বলে ইমিউনিটি ডিল, অবমুক্তির ডিল। আগে থেকে চুক্তি হয় যে হয় আমি ভাই স্বীকার করে নিচ্ছি, আমাকে কিছু শাস্তি দেবে না তুমি, ইমিউনিটি অ্যাডভান্স। এই ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাডভান্স ইমিউনিটি ডিল হয়নি, ফলে আমরা জানি না এক্স্যাক্টলি কি দণ্ড প্রসিকিউশন ডিমান্ড করবে। আমরা ওয়েট করি তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সাহাব ভাই। আপনার তো আর তেমন কিছু নাই বুঝে কমেন্ট, রাইট? আমরা উই হ্যাভ টু ফিনিশ। এন্ড 11টা আমাদের টাইম রাত 12টা, বাংলাদেশ সময় 11টার সময় আমরা দেখবো যে কি হচ্ছে।
বাংলাদেশে যখন হাসিনা ছিল, হাসিনা যা বলতো ইনডাইরেক্টলি তাই হতো। আমাদের দেশে এখন আমাদের যে প্রেসিডেন্ট আছেন, উনি যেটা মনে করেন যে কোনটা ভালো কোনটা খারাপ, ওনার কথার বলারতেই সবকিছু ডিসিশন হয় এখন এই সমস্ত। থ্যাংক ইউ অল। আমরা 11টার আমাদের সময় রাত 12টার সময় আমরা লাইভে থাকবো, দেখি কি হয় বাংলাদেশে, এবং আশা করি আপনারা সবাই দেখবেন। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ নামিরা, বাংলাদেশ থেকে ঘুম থেকে তুলে আপনাকে কষ্ট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি। থ্যাংক ইউ আরিফ, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, অ্যান্ড থ্যাংক ইউ আরও যারা আমাদের বিএম আতিকুজ্জামান সহ অন্য যারা আজকে যুক্ত হয়েছিলেন। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। আবার জানিয়ে দিচ্ছি, রাত 12টায় আজকে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচারের রায় প্রদান শুরু করবে। আমরা আশা করব সেই রায়টি সেখান থেকে লাইভ ব্রডকাস্ট করে, আশা করি আমাদের সাথেই থাকবেন। খুদা হাফেজ।